আমি নেসারাবাদে ভর্তি হওয়াটা আমার জীবনের সব থেকে এরপরে টার্নিং পয়েন্ট। সেই গল্পটা আপনাদের সাথে করতে হবে অনেক কারণে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা সম্বন্ধে আমাদের ধারণা এবং আমার যে কালচারাল লড়াইয়ের সূচনা, এই গল্পটা শুনলে আপনারা নিশ্চয়ই কিছু একটা রিলেট করতে পারবেন। আমি আপনাদেরকে নেসারাবাদের গল্প বলবো। যখন আমি ক্লাস 4-এ ভর্তি হলাম, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বা নেসারাবাদ মাদ্রাসার সেই গ্লোরি আজকে নাই, এখনটার সময় নাই। আমাদের সময়ে মাদ্রাসার গোল্ডেন এইজটা ছিল। আমি যখন ভর্তি হয়েছি তখন সেখানে 5,000 স্টুডেন্ট, মানে অলমোস্ট সবাই, 4,000-এর বেশি শিক্ষার্থী আবাসিকে থেকে পড়তো। সারা বাংলাদেশের সব থেকে স্কিল টিচারদেরকে সেখানে একত্র করা হয়েছিল। আমাদের বাংলাদেশের মাদ্রাসা বলতে যা, আপনি এইখানকার গল্প শুনলে আপনি সেটা রিলেটই করতে পারবেন না, যদিও এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। এটাই সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার গল্প না। আমার ভীষণ মনে পড়ে যে এই মাদ্রাসার, মানে আমরা যারা একসাথে পড়েছি, ঢাকা মেডিকেল থেকে শুরু করে সলিমুল্লাহ মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশে এমন কোন ইউনিভার্সিটি নাই যেখানে এই মাদ্রাসা থেকে আমাদের বন্ধুরা, ছোট ভাই বড় ভাইয়েরা সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েন নাই শুধু না, অনেকে এখানে ফ্যাকাল্টি হয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির। যখন আমি নেসারাবাদে ভর্তি হই, এর আগে তো থেকে আমি নলছিটিতে যখন থাকি, তখন ফাঁকে বলতে ভুলে গেছি কিভাবে যেন আমাদের উপজেলা শহরটা তখন থেকে দেখতাম যে বেশ কালচারালি অ্যাক্টিভ ছিল। আজকে আমার মনে, আমার এলাকারও কেউ মনে আছে কিনা, কিন্তু আমার মনে পড়তেছে আমাদের উপজেলায় দুটো লোকাল ব্যান্ড ছিল। একটা হলো লোকালয় আর একটা হলো তেপান্তর। মানে আমাদের এলাকার ভাইয়েরা ড্রাম টাম বাজাতেন, গান টান গাইতেন। তো ওনারা মাঝে মধ্যে চৌমাথায়, মার্চেন্ট স্কুলের মাঠে, এখানে সেখানে ছোট ছোট কনসার্ট করতো এলাকার ভাই বন্ধুরা মিলে। এবং আমি লুকাই লুকাই সেটা দেখতে চাইতাম, কারণ আব্বার ছেলে হিসেবে কনসার্ট দেখতে চাইতেছি, এটা তো খুবই বিপজ্জনক। তো আবার যেই বন্ধুরা, তারা একটু আড়াল করে রাখতো আমারে, আমি লুকাই লুকাই দেখতে চাইতাম। কেন যেন ছোটবেলা, আজকে গল্প চলে মনে পড়ে যে এই যে ব্যান্ডে যে ড্রাম বাজায়, আমার ছোটবেলা মনে হইতো কি আমি বড় হইলে ড্রাম বাজাবো। মানে এই যে এখন তো ড্রাম ছোট হয়ে গেছে, বড় সেট ড্রামের এরকম করে বাজাচ্ছে, আমার কাছে ভীষণ ভালো লাগতো। এবং এত ভালো লাগতো, বাসায় এসে মুড়ি রাখার যে বড় বড় বইয়াম আছে, এইরকম 3-4টা রেখে স্টিক নিয়ে ইচ্ছে মতো বাজাইতাম, এরকম করতাম। তো এইটা কেন বলা, যে নলছিটিতে তখন আমি মিলাদুন্নবী থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাস 2-3 থেকেই নাম দিতাম। উপস্থিত বক্তৃতা, কবিতা, এগুলোতে নাম দিতাম। মফস্বল শহরে পুরস্কার পেতাম, 3 পর্যন্তই পেতাম। তো নেসারাবাদে যখন আসি, নেসারাবাদ আমাকে সুযোগ তৈরি করে দিল বিরাট একটা সাংস্কৃতিক চর্চার। একে তো এখানে পড়াশোনাটা ছিল বাংলাদেশের সেরা পড়াশোনা, মাদ্রাসার ডিসিপ্লিন একদম, মানে আমরা মানে অসাধারণ, মানে ভীষণ ডিসিপ্লিন, অলমোস্ট আর্মি ট্রেনিং, পাংচুয়ালিটি যাকে বলে, এই ট্রেনিংগুলো এখানে ছিল। এর সাথে পড়াশোনাটা ছিল অসাধারণ, মানে দেশের সেরা শিক্ষকরা ওখানে পড়াতেন। কিন্তু পড়াশোনা, ডিসিপ্লিন অন্য আরো অনেক প্রতিষ্ঠানেও হয়তো ছিল, কিন্তু এইখানে যেটা শখীয় একটা ব্যাপার ছিল, এখানকার সাংস্কৃতিক বোঝাপড়া। বাংলাদেশে আর কোনো মাদ্রাসা তখন ছিল কিনা জানি না, আমাদের মাদ্রাসার যে বার্ষিক বিচিত্র অনুষ্ঠান হতো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লোকগীতি, জারি থেকে শুরু করে একক অভিনয়, এমন কোনো পালা পর্ব নাই যেটার উপরে প্রতিযোগিতা হতো না। এবং বক্তৃতা, কবিতা, এগুলো তো আছে। আমাদের যে বার্ষিক বিচিত্র অনুষ্ঠানটা ওখানে হতো অনেক বড় করে। সেখানে একই মঞ্চে প্রথমে আরবি নাটিকা, তারপরে ইংলিশ নাটিকা, এরপরে বাংলা নাটক মঞ্চস্থ হতো। এমনকি আমার সর্বশেষ মনে পড়ে রবীন্দ্রনাথের মুকুট নাটকটাও মঞ্চস্থ হয়েছিল। অবশ্যই নারী ক্যারেক্টার ছাড়া, নারী ক্যারেক্টারকে অন্যভাবে পোট্রে করা হতো। এবং সেখানে বরিশালের বিভাগীয় কমিশনার, ডিসি থেকে শুরু করে সবাই উপস্থিত থাকতেন লম্বা সময় ধরে, মানে অসাধারণ। আমার যেটা মনে পড়ে যে এই বিচিত্র অনুষ্ঠানে ছোটবেলা থেকে আমি উপস্থাপনা করতাম, ছোটবেলা থেকে আমি খুব ভালো উপস্থাপনা করতাম। আমি যখন মঞ্চে দাঁড়ালে ডায়াসে আমাকে দেখা যায় না, পাশে দাঁড়াতে হয়, তখন থেকে আমি উপস্থাপনা করি, মানে ক্লাস 4 থেকে। আমার মনে আছে আমার উপজেলায় যেসব মাহফিল হতো, আমাকে আব্বার কাছে বলে নিয়ে যেত মাহফিল উপস্থাপনা করার জন্য। নেসারাবাদে গেছি পরে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান একদম ছোটবেলা থেকে ইন্টার পর্যন্ত, যেহেতু আমি ওখানে ইন্টার পর্যন্ত পড়েছি, আমাকে উপস্থাপনা করতে দিত। সবাই ভীষণ ভালোবাসতো, আদর করতো। এবং আমি যখন খুব ছোট, মানে তখন মাইক হাতে নিয়ে মঞ্চে এক পাশে দাঁড়িয়ে উপস্থাপনা করতাম, ডায়াসে আমাকে দেখা যেত না। আমার মনে আছে যে আমাদের যে বার্ষিক অনুষ্ঠানটা হতো, আমি সাধারণত উপস্থিত বক্তৃতা, বিষয়ভিত্তিক বক্তৃতা, বাংলা, ইংরেজি, আরবি, কবিতা আবৃত্তি, একক অভিনয়, রচনা, কুইজ, এগুলোতে নাম দিতাম। আমার বড় ভাই, যিনি আমার অনেক বড়, তিনি ভীষণ ভালো গাইতেন। তিনি বক্তৃতা থেকে শুরু করে এগুলো তো ভীষণ ভালো করতেনই, এর সাথে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নাতে রাসুল, হামদ, নাত, এগুলো ভীষণ ভালো করতেন, অনেক পুরস্কার পেতেন। আমার মেজো ভাই, তিনি ভালো বক্তৃতা করতেন।
আমার মনে আছে একবার এমন হয়েছে যে বার্ষিক বিচিত্র অনুষ্ঠানে যখন পুরস্কার দেওয়া হচ্ছে, আমি ক শাখায়, মানে ক্লাস 5-এ পড়ি, আমার মেজো ভাই খ শাখায়, আমার বড় ভাই গ শাখায়। মানে পুরস্কারে শুধু নাম ঘোষণা করছে, মানে ক শাখায় প্রথম আমি বক্তৃতায়, খ শাখায় আমার মেজো ভাই, গ শাখায় আমার বড় ভাই, মানে সিরিয়াল দিয়ে শুধু আমরা 3 ভাই যাচ্ছি। তো প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সবাই, মানে এটা একটা কেমন ব্যাপার। আজকে আমি খুবই অনার্ড ফিল করি যে এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। নিসারাবাদের মাহফিল হতো বছরে একবার, লক্ষর উপরে মানুষ হতো, লক্ষাধিক মানুষ হতো। 2 দিন ব্যাপী মাহফিল। আল্লামা সাইদি সাহেব থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি যশ আলেমরা সেই মাহফিলে যেতেন। আমি যেরকম বিচিত্র অনুষ্ঠানে উপস্থাপনা করতাম, একই সাথে মাহফিলের সময়ও আমাকে দিয়ে আমার শিক্ষকরা উপস্থাপনা করাতেন। আমার ভীষণ, মানে আমি অবাক হই যে এবং আমি সম্ভবত সেই সব ছাত্রদের একজন যারা শিক্ষকদের এত ভালোবাসা জীবনে পেয়েছে, এত ভালোবাসা। মানে হাজারো গল্পের মধ্যে আমি নিশ্চয়ই 2 জন শিক্ষকের নাম এখন বলবো, 3 জন শিক্ষকের নাম। একজন হচ্ছে পিরোজপুরি হুজুর, যিনি এখন শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন, একজন বিন্নাপাড়ার স্যার, আরেকজন শরীয়তপুরি হুজুর। এদের গল্পটা আমি শুধু নামটা বলে রাখলাম। আমার একটা গোল আছে, ওই গোলটা কোনোদিন পরিপূর্ণ হলে আমি তাদের কথা বলবো যে কেন আমি তাদের নাম বললাম। আমি খুবই এলোমেলো গল্প বলছি। ধরেন আপনারা আমার সাথে বসে আছেন, আমি গল্পবাজ মানুষ, আমার ভাই বোনদের খুব মনোযোগ দিয়ে গল্প শোনে, তো আমি আপনাদের সাথে গল্পই করছি যে এলোমেলো ভাবে। নিসারাবাদে আমরা জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছি। এই যে আজকে ধরেন আমাদের যতটুকু রাজনৈতিক সচেতনতা, নির্বাচন তো আরো অনেক ছোট ব্যাপার। নর্থ সিটিতে থাকতে যে বুনিয়াদটা আমি, মানে প্রথম সংস্পর্শে আসলাম বিএনপি পার্টি অফিস, নির্বাচন, এগুলো দেখে দেখে দুটো ব্যাপার বলে রাখা দরকার যে আমাদের বাসায় ভীষণভাবে, মানে আমরা সব ভাই বোন, আমরা প্রচন্ড এখনো গল্পবাজ। আমরা যদি ভাই বোন একত্র হই, আমাদের রাত কেটে যায় গল্প করতে করতে। আমাদের ভাষায় ভীষণ গল্প হতো ভাই বোন সবাই মিলে, এবং রাজনৈতিক গল্প হতো ভীষণ। এটা আমাদেরকে ভীষণ কাজে লেগেছে তখন। আব্বা আমাদের সাথে রাজনীতি নিয়ে গল্প করতেন, আমরা ভাই বোন সবাই। এবং পরিবারের ব্যাপারে সব থেকে আমার একটা যেটা ভালো লাগা, যে আমরা ভাই বোন ঘন্টার পরে ঘন্টা, যখন আমরা হোস্টেল থেকে বাড়ি ফিরতাম একসাথে গল্প করতাম, কিন্তু সেই গল্পগুলো এত প্রাণবন্ত ছিল। আমার বড় ভাইয়ের পিএইচডি থিসিস কদ্দূর গেছে, মেজো ভাইয়ের পড়াশোনায় কি অবস্থা, ছোট আপুর হোস্টেল কেমন চলে, এই আমি সর্বশেষ কোন প্রতিযোগিতা অংশ নিলাম, সামনে কোন প্রতিযোগিতা আছে, অথবা আগামীকাল আমার একটা প্রতিযোগিতা আছে, বক্তৃতা বাসায় প্র্যাকটিস করছি, কবিতাটা পড়ে শোনাচ্ছি, আমার আরেক ভাই, বড় ভাই ঠিক করে দিচ্ছেন, ছোট আপু শুনছেন। এই পুরো চর্চাটা বাসায় ভীষণভাবে ছিল। কিন্তু যেটা হয়েছে, নেসারাবাদ এমন বড় একটা পরিসর তৈরি করে দিল, যেটা বিকশিত হতে ভীষণ সাহায্য করলো। নেসারাবাদে সর্বপ্রথম গিয়ে দেখি সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় বিরাট আয়োজনে, 5,000 স্টুডেন্ট, ভিপি, প্রভিপি, জিএস, এজিএস এগুলো, এবং প্রতি ক্লাসে আবার ইউনিট বলতো এগুলোকে, এক একটা ক্লাস এক একটা ইউনিট। যেমন এক একটা ক্লাসের নাম ছিল ইবনে সিনা ইউনিট, শরিয়তুল্লাহ ইউনিট, তিতুমির ইউনিট, হ্যাঁ, এক একটা ক্লাসের। তো এই এক এক ইউনিটে আবার ক্লাস পরিচালক, সহকারী পরিচালক, অর্থ পরিচালক, রিপোর্টার। কারণ নিসারাবাদের প্রতি ক্লাস শেষে, এই গল্পটা আপনাদের এই জন্য লম্বা করে বলি, বৃহস্পতিবারের চতুর্থ পিরিয়ডের পরের 1 ঘন্টা সাপ্তাহিক জলসা অনুষ্ঠান হতো, আমরা বলতাম সাপ্তাহিক জলসা। এই অনুষ্ঠানে কিরাত, হামদ, নাত, এরপরে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত যত আছে, অথবা নাটিকা, একক অভিনয়, এগুলো হতো। এবং এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য কারা কিভাবে করবে, ছাত্র সংসদ নির্বাচনের সময় ক্লাসের ইউনিট নির্বাচন হতো। একদম ক্লাসের যে প্রধান, ক্লাস পরিচালক, তারপরে সহকারী পরিচালক, এরপরে প্রতি ক্লাস থেকে 5 টাকা 10 টাকা করে সবাই ছাত্র সংসদে কন্ট্রিবিউট করতো, সেটা তোলার জন্য একজন অর্থ পরিচালক। তারপরে অনুষ্ঠান কেমন হচ্ছে, কার তেলাওয়াত কেমন হলো, সঙ্গীত কেমন হলো, বক্তৃতা কেমন হলো, সেইটা আবার তাকে পড়ে শোনানোর জন্য রিপোর্টার ছিল, একজন রিপোর্ট করত। এবং পুরো অনুষ্ঠানে একজন সভাপতিত্ব করতেন নির্দিষ্ট শিক্ষক। তো আমি সম্ভবত ক্লাস 4-এ সর্বপ্রথম, এটা বলে রাখা ভালো যে 1, 2, 3 আমি আমার ক্লাসে ক্যাপ্টেন নির্বাচিত হতাম যখন নল সিটিতে পড়ি। এবং তখনও ডিরেক্ট ভোটে, খাতায় কলমে যে ভোট হতো, সেই ভোটে ক্যাপ্টেন নির্বাচন হতো, এবং যে আবার ক্যাপ্টেন নির্বাচিত হবে সে ক্লাসে সবাইকে খাওয়াবে 1, 2, 3।
এই সময় এটা তো করতাম। একটু ফাঁকে বলে রাখা ভালো, আব্বার কাছ থেকে আমার আব্বার মধ্যে মানে আমি আব্বার গল্প শুরু করলে 1 ঘন্টাও শেষ হবে না। মানে আমাদের জীবনে আজকে আপনি আমাকে যতটুকুন সাহসী মনে করেন বা স্পষ্টবাদিতা বা প্রতিবাদ মুখর, এর সমস্ত গুণ অলমোস্ট আব্বার থেকে পাওয়া। এবং আমরা ভাই বোন মোটামুটি সবাই আব্বার কাছ থেকে কম বেশি ইনফ্লুয়েসড হয়েছি। আব্বা আমার কমিউনিটির মধ্যে সব থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, প্রতিবাদী, যাকে আমরা জজবাওয়ালা মানুষ বলতাম। আমাদের পুরো কমিউনিটিতে তাকে জজবাওয়ালা মানুষ, প্রতিবাদী মানুষ হিসেবে জানতেন, শুধু ধর্মীয় ইস্যুতে না, সমস্ত সামাজিক ইস্যুতে। এবং আব্বার মিছিল, আব্বার স্লোগান, স্পষ্টবাদিতা, এগুলো এত বেশি আমাদেরকে আলোড়িত করেছে যে আমরা এখন ওর বাহির থেকে যেতে পারি না। তো এই জন্য আমাদের ভাই বোন সবার মধ্যে অলমোস্ট এই লিডারশিপ স্কিলটা আমরা পরিবার থেকে পেয়েছি, চর্চাটা ছিল। এবং আমরা ভাই বোন সবাই মোটামুটি কাছাকাছি। আমি একটু আব্বার এই জায়গাটা হয়তো বেশি পেয়েছি, কিন্তু মোটামুটি সব ভাই বোন আমরা কাছাকাছি চরিত্রের। আব্বার এই জিনিসটা আমরা পেয়েছি। তো নেসারাবাদে ক্লাস 4-এ সর্বপ্রথম ছাত্র সংসদ নির্বাচনের সময় আমি ক্লাস পরিচালক, ইউনিটের পরিচালক নির্বাচিত হই ডিরেক্ট ভোটে। প্রত্যেকটা মানে প্রতি মাসে ছাত্র সংসদে সকল ক্লাস মানে যে ইউনিট ক্লাসগুলো তাদেরকে নিয়ে ভিপি, প্রভিপি, জিএস এর বার্ষিক সভা হতো। সেখানে যেই ক্লাস সব থেকে ভালো পারফর্ম করতো, মানে হলো যেই ক্লাস বেশি চাঁদা তুলতে পেরেছে ছাত্র সংসদের জন্য, তাদের জন্য একটা পুরস্কার। তারপরে যাদের সাপ্তাহিক জলসা অনুষ্ঠানটা সব থেকে ভালো হয় তাদের জন্য একটা পুরস্কার। আমার মনে আছে, আমি মনে হয় একমাত্র যে 4 থেকে শুরু করে সব থেকে বেশিবার শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হতাম ছাত্র সংসদে। ঠিক মতো আমাদের ক্লাস থেকে টাকা তোলা, মানে ছাত্র সংসদ পরিচালনার জন্য চাঁদাটা তুলে দেয়া, অনুষ্ঠান করা। তো এই অনুষ্ঠানের পরে যেটা সব থেকে ইউনিক ব্যাপার ছিল, আমাদের এই জলসা অনুষ্ঠানের গল্প করছিলাম বৃহস্পতিবার। অনুষ্ঠানের পরে সব ক্লাস থেকে একটা মিছিল বের হতো। আপনারা, আমাদের ক্যাম্পাসটা অনেক বড় ক্যাম্পাস, আপনারা গেলে দেখবেন ঝালকাঠিতে। ক্লাস শেষে একটা মিছিল বের হতো, নির্দিষ্ট ভালো ভালো স্লোগান ছিল। এবং এই মিছিলটাও আবার মনিটর করা হতো কাদের মিছিল সুন্দর হচ্ছে। পুরো বছর জুড়ে মাদ্রাসা থেকে শ্রেষ্ঠ ক্লাস একটা পুরস্কার দেওয়া হতো। এর মধ্যে কি কি থাকতো, কোন ক্লাসের স্টুডেন্টরা শতভাগ ইউনিফর্ম মেনটেন করে আসতো, তারপরে কাদের জলসা অনুষ্ঠানটা বেশি ভালো হতো, কাদের মিছিলটা ভালো হতো। আমি যখন ক্লাস পরিচালক ছিলাম, যেহেতু ছোটবেলা থেকে, আমার খুব মনে আছে, যেমন কোন দিন টিচাররা ক্লাস অবজার্ভ করতে আসবেন আমরা তো জানতাম না, হুট করে আসবেন, এসে দেখতো 100 স্টুডেন্টের মধ্যে একজনের টুপিটা, আমাদের সব ছিল সাদা, সাদা জামা পাজামা টুপি, সাদা কেটস, হয়তো একজনের রঙিন টুপি, তো মার্কস কাটা যাবে। এইটা যাতে কোনোদিন না হয়, অনেকগুলো সাদা টুপি কিনে এক্সট্রা রাখতাম ক্লাসে, সাদা কেটস কিনে 10-12 জোড়া আমাদের যে বড় প্ল্যাটফর্ম ছিল ক্লাসের নিচে রাখতাম, যাতে কেউ যদি কোনোদিন অন্য জুতো পরে আসে, অন্য টুপি পরে আসে, তো যখনই শুনি যে এরকম টিচাররা চলে আসতেছে, তাড়াতাড়ি যেন তাকে চেঞ্জ করে দেওয়া যায়, এইরকম করতাম। এবং আমার মনে আছে আমরা যে বছর আমি যে ক্লাসে উঠতাম, ওই বছর ওইটা শ্রেষ্ঠ পুরস্কার পাইতো, শ্রেষ্ঠ ক্লাস। মানে এটা আমাদের জীবনের সেরা গল্প, এটা আমার। এবং আমি আপনাদেরকে একটু বলে রাখি, সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই, ইন্টার পর্যন্ত, বিশ্ববিদ্যালয় তো বাদ, যেখানে আমার বন্ধু ছিল না। বিকজ আমি যেহেতু যেখানে পড়েছি 5000 স্টুডেন্ট ছিল। তো আমার 10 বছর আগে, 10 বছর পরে, এটা আলহামদুলিল্লাহ গর্ব করে বলছি না, আল্লাহ শুকুর, আমার থেকে বেশি সেলিব্রেটেড কোনো স্টুডেন্ট নেসারাবাদে ছিল না। মানে আমার 10 বছরের সিনিয়ররা আমার এক নামে চিনতেন, আমার অনেক জুনিয়ররাও আমাকে চিনতেন, শুধু না, পুরো গ্রামবাসী, যেহেতু ওখানে মানুষ পর্দা করতেন, খালাম্মারা, আন্টিরা। আমি যেহেতু সমস্ত মাহফিল এবং অনুষ্ঠান উপস্থাপনা করতাম, তো আমার কণ্ঠটা সবাই চিনতেন, এটা ওসমানের কণ্ঠ। সেই যখন ছাত্র সংসদ প্রতি মাসে হতো, রিপোর্ট পেশ করতাম, আমি যখন, আমার মনে আছে, আমি আমার ক্লাসের রিপোর্ট নিয়ে দাঁড়াতাম, সবাই খুব মনোযোগ দিয়ে শুনতো যে আমাদের রিপোর্ট কি পড়ছি, শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হতাম। তো এইটার মধ্যে যে গল্পটা মনে পড়ে, যে আমাদের মিছিল, আমি যেহেতু ছোটবেলা থেকে ভালো স্লোগান দিতাম, আমরা 3 ভাই, আব্বার কাছ থেকে পাওয়া। এবং আমার গলা, মানে আব্বার গলা আমরা কেউ পাইনি, আব্বার গলা এত ভারী এবং দারাজ কণ্ঠ। আমরা যখন মিছিল দিতাম, আমার ক্লাসের মনে আছে যে আমাদের টিচার যে লাউঞ্জ ছিল মাদ্রাসায়, সব টিচাররা বসতেন, তারা বের হয়ে বারান্দায় এসে দাঁড়াতেন আমাদের মিছিলটা দেখার জন্য।
আমি সবসময় মিছিলের উল্টো দিক ঘুরে স্লোগান দিতাম, মানে এত ভালো করে দিতাম যে টিচাররা আমাদের মিছিলটা দেখার জন্য দাঁড়াতো। একটা গল্প মনে খুব পড়ছে, তখন ক্লাস 6-এ পড়ি। 7-এর সাথে আমাদের খুব আড্ডাআড্ডি লড়াই। ক্লাস 7-এর সাথে এই জন্য লড়াই যে দেখা যেত যে পুরো মাদ্রাসায় 5,000 স্টুডেন্টের মধ্যে যে কয়েকজন ভালো পারফর্মার, পুরো প্রতিষ্ঠান সবাইকে চেনে, তার অধিকাংশ আমাদের ক্লাসের। আমি নিজে, আমার বন্ধু মাহমুদ, মিসবা, শফিক, এরকম অনেকজন, মানে পুরো মাদ্রাসা সেলিব্রিটির অন্তত অর্ধেকের বেশি আমরা এক ক্লাসে। এটা ভীষণ একটা মজার ব্যাপার ছিল। তো আমরা একদিন মানে যে জলসার পরের যে মিছিল, আমরা মিছিল নিয়ে যাচ্ছি। তো আমাদের ক্লাসে একটু বয়সে যারা বড়, ওরা ওই দিন ছিল না, যাদের গায়ে একটু শক্তি টুক্তি বেশি। ক্লাস 7-এ যাদের একটু গায়ে শক্তি টুক্তি বেশি, ওরা সবাই ছিল। আমরা মিছিল ক্রস করছি, এমন সময় মানে ওরা আমাদের মিছিলের মধ্যে ঢুকে যায় এবং কেউ একজন মানে কলমের ক্যাপ খুলে আমার মাথার মধ্যে এভাবে মেরে দেয় পিছন থেকে। আপনারা অনেকেই জানেন যে মাথায় প্রথমে মারলে অনেক সময় টের পাওয়া যায় না। আমি তো খুবই ছিলাম যে মিছিল ভেঙে গেছে, এরপরে হুটহাট করে মারামারি হয়ে গেল। তা আমি আমাদের সবাইকে টেনে নিয়ে সামনে চলে গেলাম মিছিল দিতে দিতে। তো আমি যেহেতু উল্টা দিক ঘুরে মিছিল দেই, পিছন থেকে আমাকে কেউ দেখতে পাচ্ছিল না। হঠাৎ একজন অন্য দিক থেকে দৌড়ে এসে আমার পিঠে হাত দিল এবং দেখা গেল পুরো মাথা থেকে রক্ত পড়ে পিঠ ভিজে গেছে, লাল হয়ে গেছে। সেরকম হাত দিয়ে আমার সামনে আনার পরে দেখলাম, মানে এরকম কলম মারার পরে পিছন থেকে রক্ত, একদম পিঠ লাল হয়ে গেছে, সাদা জামা। এরপর তো মানে একদম যা হওয়ার, সবাই প্রিন্সিপাল হুজুরের কাছে চলে গেছে, এটি করলো। তারপরে ক্লাস 7 আমার পুরো ট্রিটমেন্টের খরচ দিল, সব মিলে টিলে। মানে এটা বলা যে আমাদের কি জার্নিটা ছিল। আর মাঝে মধ্যে ওরা আমাদের ক্লাসের সামনে ফুলের টপ ভেঙে ফেলতো যাতে আমরা ফার্স্ট না হই। আমরা আবার কান্নাকাটি করে বিচার টিচার দিতাম, কিন্তু আমাদেরকে আটকাইতে পারতো না, বিকজ ওদের কাছে শক্তি বেশি ছিল। কিন্তু পারফরমেন্সের দিক থেকে আমাদের ক্লাসের পারফরমেন্স অনেক বেশি ছিল। এরকম করে 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 9-10 পর্যন্ত দাখিল পরীক্ষা দিয়ে ফেললাম। মানে অসাধারণ। আমি নিসারাবাদের গল্প বলতে শুরু করলে ফাঁকে একটা অসাধারণ গল্প আপনাদেরকে বলি নাই, মনে পড়ছে কেবল। ক্লাস যখন 8-এ পড়ি, তখন মনে হলো একটা পত্রিকা বের করব, মাসিক পত্রিকা। মাথায় ঘুরপাক খেলো, পুরো ক্যাম্পাস জুড়ে লিখে লিখে। এর আগে আমরা প্রচুর দেয়ালিকে বের করতাম, অনেক সুন্দর করে দেয়ালিকে বের করতাম, সেই দেয়ালিকার মোড়ক উন্মোচন করতাম। আর আমি ছোটবেলা থেকে যেহেতু পুরো মাদ্রাসায় পরিচিত, প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে ডিসি, এসপি বা বিভাগীয় কমিশনাররাও আমাকে চিনতেন প্রোগ্রামের কারণে। তো একটা পত্রিকা বের করব উদ্যোগ নিলাম, লেখা সংগ্রহ করলাম এবং এইতে বসে প্রথম একটা মাসিক পত্রিকা প্রিন্টেড, মনে আছে, নবজাগরণ, আমি সম্পাদক হলাম এবং বের করলাম। 3টা সংখ্যা বেরও করতে পেরেছিলাম। একটা সংখ্যা মনে এখন আমার কাছে আছে, যে 3টা সংখ্যা এবং প্রিন্টেড নবজাগরণ নামে। এখানে কবিতা, গল্প এসব থাকতো। তো দাখিল পর্যন্ত আমাদের একটা জার্নি। এরকম তো সারা জীবন, মানে অসাধারণ লাইফ আমরা লিড করলাম নেসারাবাদে। এর সাথে সেরা পড়াশোনাটা নেসারাবাদে আমি প্রথম দেখলাম যে আসরের পরে আমাদের কোনোদিন ইংলিশ বিভাগ, কোনোদিন আরবি বিভাগের মাঠে বসে প্রোগ্রাম হতো। আরবি বিভাগের প্রোগ্রামের শেষে রাস্তায় আরবিতে মিছিল হতো, ইংরেজির দিন ইংরেজিতে মিছিল হতো, মানে এরকম অবস্থা ছিল। দ্বিতীয় গল্প হলো, নেসারাবাদে ভর্তি হওয়ার পরে আপনারা বাংলাদেশে তখন প্রচুর সাংস্কৃতিক চর্চা হতো। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান হতো বছরে একবার, অনেক বিরাট করে, একদম উপজেলা, জেলা, বিভাগ, তারপরে জাতীয় পর্যায়ে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তরফ থেকে বছরে কয়েকটা প্রোগ্রাম হতো, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতো। তো যেহেতু আমি ঝালকাঠি সদর, আমাদের মাদ্রাসা থেকে প্রচুর স্টুডেন্টরা এই ইভেন্টগুলোতে ঝালকাঠিতে অংশগ্রহণ করত। যেমন মানে সবগুলোতে আমি এবং আমার বন্ধুরা, আমি সবসময় অংশগ্রহণ করতাম। উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, তারপরে রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এগুলোতে। আমাদের অন্য বন্ধুরা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, অন্যান্য যেগুলো আছে, কিরাত, হামনাত, এগুলো অংশগ্রহণ করতো। ঝালকাঠি সদরে আমরা যখন যেতাম, স্বাভাবিকভাবেই এখানে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতো ঝালকাঠি সরকারি যে হরচন্দ্র বালিকা বিদ্যালয়, এরপরে গভটি স্কুল, মানে সব প্রতিষ্ঠান থেকে ঝালকাঠি সদরে আসতো। এইখানে যে প্রথম হতো প্রত্যেক শাখা থেকে, সে আবার জেলা পর্যায়ে। তো জেলা পর্যায়ে আবার যখন হতো, তখনও আরো বাকি উপজেলা থেকে সবাই আসতো। তারপর জেলা পর্যায়ে যারা ফার্স্ট হতো তারা বরিশাল বিভাগে আসতো, বিভাগীয় পর্যায়ে যারা ফার্স্ট হতো তারা জাতীয় পর্যায়ে ঢাকায় আসতো। আমি আমার জীবনে এরকম উপজেলা,
তারপরে জেলা, তারপরে বিভাগ এবং জাতীয় পর্যায়ে অনেকবার আলহামদুলিল্লাহ বক্তৃতায়, উপস্থিত বক্তৃতা, কবিতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, এগুলোতে আমি জাতীয় পর্যায় পর্যন্ত এসেছি এবং প্রথম স্থান অধিকার করেছি বক্তৃতায়, কবিতায়, বিতর্কে। আমি সর্বপ্রথম সম্ভবত জাতীয় পর্যায়ে প্রথম বক্তৃতায় প্রথম হই তখন ক্লাস 8-এ পড়ি। মনে আছে, এটা পুরস্কারটা নিয়েছিলাম আগারগাঁওয়ে, যে এলজিআরডি মন্ত্রণালয় আছে, তাদের একটা বিরাট অডিটোরিয়াম আছে, ওখানে বসে সম্ভবত। এরপরে অনেকবার এসেছি। তো আমার যেটা আমাকে গ্রো করতে সাহায্য করেছে, নেসারাবাদে তো আমরা একটা গণ্ডিতে থাকতাম, এখানে সবাই মাদ্রাসার ছাত্র, আমাদের সাথে ফিমেল স্টুডেন্ট ছিল না, যেহেতু সহশিক্ষক ওখানে ছিল না। কিন্তু আমি যখন ঝালকাঠিতে আসছি, আমার সাথে কিন্তু সদর গার্লসের মেয়েরা কম্পিট করতেছে। হয়তো আমি কখনো ফার্স্ট হচ্ছি, সদর গার্লসের কেউ সেকেন্ড হচ্ছে, বা সে ফার্স্ট হচ্ছে, আমি সেকেন্ড হচ্ছি, গভর্নমেন্ট স্কুলের কেউ আসছে, এরকম আমাদের গ্রুমিংটা হচ্ছে। সেখান থেকে তো আমার মনে আছে যে ঝালকাঠি জেলা পর্যায়ে যতগুলো পুরস্কার থাকতো 3/2 পুরস্কার আমাদের মাদ্রাসা থেকে নিয়ে যেতাম। মানে আমি অনেকগুলো নিতাম, আমাদের সাথে বন্ধুরা সঙ্গীতে নিত, আরো এরকম করে দেখা যেত যে 3/2 পুরস্কার আমরা একটা প্রতিষ্ঠান থেকে নিয়ে চলে যেতাম জেলা পর্যায়ে। যখন বিভাগীয় পর্যায়ে আসতাম তখনও প্রচুর পুরস্কার আমাদের প্রতিষ্ঠান থেকে থাকতো। এরপর জাতীয় পর্যায়ে আমাদের ইভেন আমরা জাতীয় পর্যায়ে যখন আমি আসতাম কবিতায় বা বক্তৃতায়, আমার সাথে আমাদের কোনো বন্ধু সিনিয়রদের মধ্যে বড় ভাইয়েরা, কেউ রচনায়, কেউ সঙ্গীতে জাতীয় পর্যায়ে আসতেন অন্য শাখা থেকে। তো এরকম তো এসেছি প্রচুর। এবং আমার আজকে মনে আছে যে আমরা যখন উপজেলা পর্যায়ের প্রোগ্রামে যেতাম, আমাদেরকে সরকারি তরফে 20 টাকা দেয়া হতো ভাড়া, আর জেলা পর্যায়ের প্রোগ্রামে 80 টাকা আমার মনে আছে। এরপর বাড়ছে, বিভাগীয় পর্যায়ে সম্ভবত 200 টাকা, মানে যাতায়াত খরচ পুরস্কার ছাড়া, এই ছাড়া। আর জাতীয় পর্যায়ে যখন আসি তখন মনে হয় সর্বপ্রথম 800 টাকা করে ভাড়া দেওয়া হতো। যাই হোক, তো একে নেসারাবাদের এই জিনিসগুলো, তারপরে প্রচুর, মানে আমি নেসারাবাদ থেকে দেখা গেছে জাতীয় এরকম বিতর্ক প্রতিযোগিতা, কবিতা, এই সেই, সারাদিন জেলা, বিভাগ। তো আমি যেটা হয়েছে, আমি মাদ্রাসার বাহিরে এই প্রচুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার ফলে জাতীয় অনেক মানুষের সাথে আমার পরিচয় ঘটে। বিশেষ করে যারা বিচারক ছিলেন, কোনো ম্যাডাম আবৃত্তির বিচারক ছিলেন বা বক্তৃতার বিচারক ছিলেন, প্রোগ্রামের শেষে তিনি আমাকে ডেকে বলতেন যে আমার নাম্বার নাও, আমার সাথে যোগাযোগ করো। আমার মনে আছে বিভাগীয় পর্যায়ে একবার ফার্স্ট হওয়ার পর আমার ছোট আপু আমার সাথে গেছে, তো আমাকে না পেয়ে যিনি একজন বিচারক ছিলেন তিনি আমার বোনকে পেয়ে বলেছিলেন যে ওকে খুব ভালো গ্রুমিং করতে হবে, ও ইনশাল্লাহ বড় হলে ভালো করবে। এরকম বিচারকরাও পরে ডেকে আদর করতেন, আবার তাদের কাছে গিয়ে শিখতাম। এই জার্নিটা তো ছিলই, সাংস্কৃতিক জার্নিটা। তার সাথে খুব ভালো পড়াশোনাটা নেসারাবাদের ছিল, কখনো ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, ফিফথ, ভালো শিক্ষার্থীদের মধ্যে ছিলাম। আমার তরফে কোনো সময় ফার্স্ট হওয়া লাগবে এই তাড়নাটা ছিল না, আমার আব্বারও ছিল না, যদিও আমার অন্য ভাইয়েরা বোনেরা সবসময় ফার্স্ট ছিলেন। আমিও কখনো ফার্স্ট হয়ে গেছি, সেকেন্ড হয়েছি, প্রথম 5-এর মধ্যে সবসময় থাকতাম ঘুরে ফিরে। কিন্তু আমার আজকে ওর নাম বলতেছি না খুব, যেমন এমন একবার হয়েছিল যে আমি টেস্টে যখন ফার্স্ট হই, দাখিল এসএসসিতে, আমার সাথে যে বন্ধু ছিল ফার্স্ট ও সেকেন্ড হয়ে গেল। মানে ওর আব্বা ওর সাথে এত রাগ করলো, লিটারালি মানে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমার আব্বার তরফে, এই গল্প আরো পরে বলবো যদি সুযোগ হয়। আমার আব্বার ব্যাপারে আমার মায়ের একটা অভিযোগ সারা জীবন, তিনি তার কোনো ছেলে মেয়েকে জীবনে পড়তে বলেন না, জীবনেও পড়তে বলেন না। তার ফিলোসফি হলো পড়তে আবার বলতে হবে কেন, ও তো নিজেই পড়বে, তিনি পড়তে বলবেন না। বরং আব্বা আজীবন যেটা বলতেন, কম কম পড়বা। যেমন আব্বার আজীবন কথা ছিল আসর থেকে মাগরিব পড়া যাবে না, বাইরে হাঁটতে হবে, খেলতে হবে, রাত্রির 10টার পরে জাগা যাবে না, পড়াশোনা করা যাবে না। আব্বা যখন নলছিটি থেকে নেসারাবাদে আমাদেরকে দেখতে যাইতেন, আমার বন্ধুরা খুব মজা পাইতো এই জন্য যে সবার গার্ডিয়ানরা যখন যেত সবাই বলতো এই ভালো করে পড়াশোনা করো, বেশি বেশি পড়ো। আব্বা বলতো কি কম কম পড়বা, আসরের পর পড়বা না, রাত্রি 10টার পর পড়বা না। এটা সবাই শুনে খুব মজা পেত। কখনো ফার্স্ট হয়ে গেছি, এমনও হয়েছে আমার মনে আছে আজকে এই গল্পটা, সম্ভবত ইন্টারে। আমি ছোটবেলা থেকে ল্যাঙ্গুয়েজে, মানে আরবি, ইংলিশ, এগুলোর প্রতি আমার এক ধরনের ন্যাচারাল ইনক্লিনেশন আছে, শিখতে ভালো লাগে এবং আমি ভালো করতাম। যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি আমার ভীষণ আগ্রহ। তো স্বাভাবিকভাবেই আরবিতে ভালো ছিলাম, ইংলিশে ভালো ছিলাম। ইন্টারে টেস্টের সময় সম্ভবত, মানে আমি একদমই পড়াশোনা করলাম না, এবং তখন প্রচুর ইংলিশ নিয়ে সময় দিচ্ছিলাম, কারণ এসএসসির পরে আমি ঢাকায় এসে ইংলিশে কোচিং করেছি। এখানে খুব ভালো করার কারণে ইংলিশে এত বেশি ইনভলভ হয়েছি, অন্য পড়া কিছু পড়তামই না। তো পেয়েছিলাম হলো
টেস্ট পরীক্ষায় 10 না 12, মানে 1 ঘন্টা বসে কিছু একটা লিখে চলে আসছি, আর দেই নাই। এটাও পুরো মাদ্রাসার একটা বিরাট গসিপ হয়ে গেল, মানে আমি কিভাবে 10 পাই, মানে এখন আমার নিয়ে টিচারটা কি করবে। পরে টেস্টে তো ফর্ম ফিল আপ করলাম, বাট আমার একটা হিসাব ছিল যে দরজা বন্ধ করে 2 মাস পড়লে এমনিতেই ভালো করবো ইনশাল্লাহ। এবং হ্যাঁ, এটাই হয়েছিল। যে কারণ আমি মনে আছে যে আমাদের যখন আমি ইন্টারে ফার্স্ট ইয়ার থেকে আমাদের যে হিস্ট্রি এবং সিভিক্স, ইতিহাস এবং পৌরনীতি, আমি তখনই ইংলিশে লিখতাম, বাংলায় লিখতাম না, এবং আমার টিচাররা খুবই খুশি হতো। তো এই গল্পগুলো এমনিতে বলা যে আমাদের ওইখানে যে গ্রুমিংটা ছিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি ঢাকায় আসি, সাইফুরসে ইংলিশ স্পোকেন, ফনেটিক্স, প্রেজেন্টেশন এগুলোর উপরে কোচিং করি। এবং তখন সাইফুরস খুব নাম করা, সারা ঢাকার সমস্ত ব্রাঞ্চ মিলে ওদের একটা কম্পিটিশন হলো, ডিবেট কম্পিটিশন সর্বশেষ, মৌচক এবং পান্থপথ। এবং কিভাবে যেন হতে 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 মানে আমি যাদের সাথে ছিলাম আমার টিমে, মৌচক এবং 3 জন ছিল, ভিকারুন্নেসার, একজন আইডিএল এর, আর আমি একমাত্র হুজুর। তখন পান্থপথের সাথে ডিবেট হলো এবং আমাদের টিম উইন করলো এবং আমি বেস্ট স্পিকার হলাম। এটা আমার জীবনের খুবই একটা দারুণ গল্প, যে তখন আমি জামা পাজামা টুপি পরি। সবাই ভেবেছিল এসএসসির পরে আমি ঢাকায় কলেজে ভর্তি হয়ে যাব, আর ঝালকাঠিতে ব্যাক করব না। আমাদের যিনি ফনেটিক্সের ক্লাস নিতেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের শিক্ষক ছিলেন, আলিফ স্যার, মনে আছে। তো উনি যখন জিজ্ঞেস করেন, আমি বললাম না, আমি আবার গিয়ে মাদ্রাসায় ভর্তি হব। উনি বললে খুব একটু আপসেট হলো, যে কেন তুমি, মানে সবাই প্রত্যাশা করছিলেন যে আমি যেহেতু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, তাহলে আমার তো একটা কলেজে ভর্তি হওয়াই ভালো। কিন্তু আমার মনে আছে আমি উত্তর দিয়েছিলাম যে আমার বন্ধুরা যারা এখন এখানে ভিকারুন্নেসার আছে, অথবা নটরডেমে ভর্তি হবে, হোলি ক্রসে ভর্তি হবে, যারা একসাথে কোচিং করেছে, ওরা সবাই ভালো ইংলিশ জানে, বাংলা জানে, কিন্তু আরবি তো জানে না। আমার ভালো লাগার ব্যাপার হলো আমি তো ইংলিশটাও জানি ওদের মতো করে মোটামুটি, মাশাল্লাহ, বাংলাটাও জানি, কিন্তু আমি যে আরবিটা শিখছি, এটা যে আরেকটা এফিসিয়েন্সি আমার মধ্যে আছে, এটা তো ওদের নাই। সুতরাং আমি এটা আরো গ্রো করতে চাই। তো এইটা শুনে উনি খুব খুশি হয়েছিলেন। আবার ব্যাক করলাম এসএসসির পরে, আলিমের এসারাবাদে আবার ভর্তি হলাম। আলিমটা আমি পড়াশোনা করিনি, একদম একাডেমিক পড়াশোনা। আমি প্রচুর ইংলিশ ফনেটিক্স নিয়ে সময় দিলাম। সময় পেলে ঢাকায় চলে আসতাম, আমার সেই টিচারদের সাথে ক্লাস করতাম। এবং ইন্টার সেকেন্ড ইয়ারে লাকিলি ঝালকাঠিতে ঢাকা থেকে একটা প্রতিষ্ঠান গেল, স্যাঙ্গুইন ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারা স্পোকেন ফনেটিক্স শেখাবে এবং তারা টিচার নিবে। আমিও কৌতূহলবশত অ্যাপ্লাই করলাম এবং মানে তখন ভালো ইংলিশ বলতাম, তারা আমাকে টিচার হিসেবে মানে নিয়ে নিল। আমি তখন ইন্টারে পড়ি, আমার মনে আছে। এবং সেখানে যারা ভর্তি হয়েছে পরে স্পোকেনে, ফনেটিক্সে, সবাই ইন্টারের চেয়ে, মানে কেউ বরিশাল বিএম কলেজে অনার্স পড়ে, মাস্টার্স পড়ে। তো সেখানে স্টুডেন্ট, আর আমি ইন্টারে পড়ি, কিন্তু আমি তখন তাদেরকে ট্রেন আপ করাচ্ছি। এটা আমার জীবনের একটা বিরাট গল্প। স্যাঙ্গুইন ল্যাঙ্গুয়েজ ক্লাব আমার জীবনের বিরাট অংশ। এটা ঝালকাঠিতে যারা আছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন। এবং আমি স্যাঙ্গুইনের সাথে সেই ইন্টার থেকে শুরু করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন পড়েছি, ততদিন পর্যন্ত বছরে একবার গিয়ে স্যাঙ্গুইন ল্যাঙ্গুয়েজ ক্লাবে, সব বছরে একদিন 7 দিন আমি একবার গিয়ে 7 দিন সেখানকার টিচার্স ট্রেনিং করাতাম। এই সম্পর্কটা আমি ধরে রেখেছিলাম, কারণ ওটা আমার প্রফেশনাল জার্নি শুরু। আর একটা মজার ব্যাপার হলো, আমার লাইফের প্রথম প্রফেশনালি, মানে আমার স্টুডেন্ট হলো আমার বন্ধুরা। যখন ইন্টারে পড়ি আমাদের 1 মাস ছুটি দিল রোজার মাসে। আমি যেহেতু আলহামদুলিল্লাহ ইংলিশে ভালো, আমার সব বন্ধুরা ধরে বললো 50 জন যে নেসারাবাদে, যে আমরা যেহেতু বাড়ি যাব না, তুইও থাক, আমাদেরকে ইংলিশ পড়া, স্পোকেনটা পড়া। এবং আমরা সেটা শুরু করলাম। আমাদের মাদ্রাসার অনুমতি নিয়ে আমাকে একটা ক্লাসরুম দেওয়া হলো। আমার বন্ধুরা 50 জন ক্লাস করে, আমি ওদেরকে পড়াই, সারাদিন রাত্রি একসাথে দুষ্টমি করি এবং দিনে আবার ক্লাস করাই। তো 2-1 জন টিচার তো একটু বাঁকাভাবে নিলেন। এইটাকে চ্যালেঞ্জ আকারে নিয়ে লাইফে আসলে খুব খুব মনে প্রাণে চাইলে না আল্লাহ সহজ করে দেন। এটা প্রথম প্রমাণটা আমার লাইফে ঘটলো তখন। রোজার মাস, আমার 2-3 জন টিচার তারা একটু এটা ভালোভাবে নিলেন না, বাকিরা সবাই ভীষণ সাপোর্ট করলেন। তা আমি এত চ্যালেঞ্জ আকারে নিলাম যে আমি এইখান থেকে একটা আউটপুট দেখাতে চাই যে আমরা কি করলাম। আগে দিনে ক্লাস করতাম 10টা থেকে 1টা, এরপরে বাড়ালাম বিকালেও 3টা থেকে আসর, এরপর ইফতার। শেষের সপ্তাহ শুরু করলাম যে তারাবির পরে রাত্রি 11টা থেকে ক্লাস শুরু করে অলমোস্ট 1টা-2টা পর্যন্ত। আমি তখন শারীরিকভাবে ভীষণ অসুস্থ, কিন্তু আপনি যখন ভীষণ মনে প্রাণে
কিছু চাইবেন এবং করতে চাইবেন, আল্লাহ ওই শক্তি দিয়ে দেয়। আমার মনে আছে এই পুরো রোজার মাস আমি এত অসুস্থ, সকালে ক্লাস করাই, বিকেলে ক্লাস করাই, রাত্রিরে ক্লাস করাই, আমি একা, আমার বন্ধুরা আমার সাথে ক্লাস করে, বিকজ আমি চাচ্ছিলাম যাবার আগে একটা প্রোগ্রাম দিব এবং সেখানে আমি এই জিনিসগুলো পারফর্ম করাতে চাই আমার বন্ধুদেরকে দিয়ে, সব টিচারদেরকে দাওয়াত দিয়া। এবং আলহামদুলিল্লাহ 25শে রমজান যখন শেষ করলাম, আমাদের অনেক টিচারদেরকে দাওয়াত দিলাম সমাপনী অনুষ্ঠানে। 8 থেকে 10 জন আমরা স্পিকার, আমাদের যারা আমাদের বন্ধুরা ক্লাস করলো, তারা সেখানে ইংলিশে প্রেজেন্টেশন দিল। মানে গ্রেট। আমি আল্লাহর কাছে এত মানে শুক্রিয়া যে আমাদের পুরো টিচাররা অবাক হয়ে গেছেন এটা দেখে। এবং আমার যে বন্ধুরা 8-10 জন সেখানে খুব ভালো, যাদেরকে আমি গ্রুমিং করার সুযোগ পেয়েছিলাম, তাদের অলমোস্ট সবাই একই সাথে আমরা আবার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি। এবং আমার এই বন্ধুরা এখন আমাকে স্বাভাবিকভাবে বন্ধুরা তুমি করে ডাকার কথা, কিন্তু তারা আমাকে আপনি করে ডাকে। এটা অনেকেই জিজ্ঞেস করে এটা কেমন কথা। এই কারণ হলো ওই যে আমি যখন ক্লাস নিতাম, তো ওদের একটা ব্যাপার যে যেহেতু আমি ক্লাস নিছি লম্বা সময়, তোরা আমাকে আপনি ডেকে আনন্দ পায়। তো এরকমই আমরা বন্ধুরা। তো এই গল্পটা এই জন্য বললাম যে আমার সাংস্কৃতিক যাত্রাটা একটা ধরা, আমার সেই ছাত্র সংসদ নির্বাচন, বিএনপির মিছিল, এইটা একটা জার্নি। এরপরে আমি আমার বন্ধুদেরকে পড়ানো, তারপরে ঝালকাঠি স্যাঙ্গুইন ল্যাঙ্গুয়েজ ক্লাবে ক্লাস নিতে শুরু করা, টিচার হিসেবে আলহামদুলিল্লাহ খুব নাম করে ফেলা, এই সব জার্নিগুলো আমাকে আমি হতে সাহায্য করেছে। এর সাথে আমার পরিবার। নেসারাবাদ থেকে এবার বের হয়ে যাব, যে গল্পটা বলা দরকার, ইন্টারে পড়ি যখন, সম্ভবত 2007-08-এর গল্প। ঢাকা বিশ্ব 111 চলে, তখন ইমার্জেন্সি চলে দেশে, সমস্ত মিছিল মিটিং দেশে নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে একটা নিয়ম করলো, মাদ্রাসা শিক্ষার্থীরা 5টা ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সম্ভবত এর মধ্যে ল, ইংলিশ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জার্নালিজম, এরকম কয়েকটা ডিপার্টমেন্টে মাদ্রাসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার যেহেতু প্ল্যান, ফাঁকে এটাও বলা দরকার যে আব্বার ইচ্ছা ছিল আমাকে মিশরে আল আজহারে পড়ানো, যেহেতু আমার বড় ভাই অনেক বড় আলেম, বাংলাদেশের নাম করা, আমার পরিবার আলেম পরিবার। আমার ইচ্ছা ছিল একটা সময়, কিন্তু আমি ঢাকায় যখন কোচিং করতে আসি, কোচিং করবার পরে আমার চিন্তাটা বদলায় যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। তো তখন ঝালকাঠিতে এমনিতে আমাদের মাদ্রাসা ভীষণ কড়াকড়ি, ভীষণ অনিয়ম, সামান্য হলেই নামটাম কাটা আর কি। তাই আমার একটা সুযোগ ছিল, যেহেতু আমাকে সবাই ভীষণ ভালোবাসতো, চিনত। আমার বড় ভাই ওখানের টিচার, আমার যিনি বড় ভাই ওখানেরই টিচার, খুবই নাম করা, যিনি এখন অন্য জায়গার প্রিন্সিপাল। এবং আমার আব্বা আবার মানে আমার আব্বাকে ওই মাদ্রাসায় সবাই ভীষণ অনার করত, আব্বার এই ভিন্ন স্বতন্ত্র বোধের জন্য। চিন্তা করলাম যে একটা প্রতিবাদ করব, স্মারকলিপি দিব ডিসি অফিসে। কিন্তু তখন তো মিছিল মিটিং সব নিষিদ্ধ। আমাদের মাদ্রাসা থেকে ঝালকাঠি শহর 2-3 কিলোমিটার দূরে, প্রায় অন্তত 3 কিলোমিটারের মতো, 2 কিলোমিটার তো হবেই, মানে এটা শহরের পাশে। ডিসি অফিসে স্মারকলিপি দিব, প্রতিবাদ জানাবো। যেহেতু আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, তাহলে তো ডিপার্টমেন্টগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু ওখানে যে কোনো ধরনের প্রতিষ্ঠানের বাইরে এরকম মিছিল মিটিং অনুমতি ছাড়া খুবই নিষিদ্ধ। আবার দেশে চলে ইমার্জেন্সি, প্রতিষ্ঠান তো ভীষণ বিপদে পড়ে যাবে। আমি কোনো শিক্ষককে জানতে না দিয়ে আমার বন্ধুদেরকে নিয়ে এক রাতের সিদ্ধান্তে ঝালকাঠি শহরে গিয়া বাদল আর্ট, মনে আছে, যিনি ব্যানার লিখতেন, তখন তো আর এভাবে ডিজিটাল প্রিন্টিং নাই, রাত্রি 11টায় গিয়ে তার বাসায় পাঠিয়ে বিরাট একটা ব্যানার লেখাইলাম ঘুম থেকে উঠে। অন্য বন্ধুদেরকে, আমাদের যে বোর্ডিং ছিল আশপাশ থেকে, বাঁশ কেটে কেটে প্ল্যাকার্ড, তারপরে ঝালকাঠি শহর থেকে এরকম কাগজ কিনে এনে সারা রাত গোপনে প্ল্যাকার্ড লেখাইলাম, ব্যানার করে আনলাম, সবাই সংঘবদ্ধ করলাম যে সেদিন হলো বৃহস্পতিবার, ক্লাস একটু আগে ছুটি হয়ে যাবে জলসা অনুষ্ঠানের পরে, বের হয়ে আমরা মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে দিব। মিছিল শুরু করলে তো আমাদেরকে আটকাতে পারবে না, আমরা মিছিল করে ফেলবো, তারপরে যা হয় হোক, সব দায়িত্ব আমার, আগে জানলে তো আটকাই দিবে। আমাদের ক্লাস, আরো অনেক ক্লাসকে আমি আস্তে 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 কানেক্ট করে ফেললাম, বলে রাখলাম। এবং আমি যেটা করলাম, আমার বেশ কিছু, আমি যেহেতু জাতীয় পর্যায়ে অনেক অনুষ্ঠানে আসতাম, এই কারণে অনেক বড় ভাইদের সাথে পরিচিত হয়ে গিয়েছিলাম। তা আমি ঝালকাঠিতে বসে ঢাকায় ফোন করে, আমার মনে আছে দিগন্ত টেলিভিশনের এক ভাই, তাকে বললাম যে আমরা ঝালকাঠিতে এরকম একটা প্রোগ্রাম করব, প্লিজ আপনারা কাভারেজের ব্যবস্থা করেন।
তো ওনারা ওইটা জেনে, যেহেতু ইমার্জেন্সির মধ্যে প্রোগ্রাম, ওনাদেরও আগ্রহ ছিল। আমার মনে আছে আমাদের মাদ্রাসায় দিগন্ত টিভির ক্যামেরা চলে গেছে, এবার আরো বেশ অনেক সাংবাদিক চলে গেছে। হঠাৎ করে আমাদের টিচাররা ক্যামেরা এই সেই সাংবাদিক দেখে তো অবাক, যে কি ব্যাপার, এত বড় ক্যাম্পাস। আমরা কাউকে কিছু না বলে হঠাৎ করে আমি যখন, তখন প্রায় 1000 স্টুডেন্ট জড়ো হয়ে গেছে, সামনে ব্যানার, ফেস্টুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইসের বিরুদ্ধে স্লোগান। ক্যাম্পাস থেকে 1000 স্টুডেন্টের মিছিল নিয়ে আমরা ঝাড়খণ্ড শহরের দিকে রওনা করে গেছি এবং সর্বশেষ গিয়া ডিসি অফিসে স্মারকলিপি দিলাম। দিয়ে টিয়ে সবাই প্রতিষ্ঠানে ফিরল, আমি আর বাসায় ফিরলাম না, কারণ ওইটার প্রেস রিলিজ হাতে লিখে বিকেল 5টা পর্যন্ত ঝালকাঠি শহরের কোন সাংবাদিকের কোথায় কোথায় বাসা, যাদেরকে প্রেস ক্লাবে পাই নাই, গিয়ে ফটোকপি করে দিয়ে আসলাম। এসে আমি নলছিটিতে বাসায়